আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাইলেন্ট, অর্থাৎ কোর্টে আপিল করতে হবে। গরম গরম ডায়লগ, কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। তা আমাদের তার যে মিথ্যাচারের, যখন বিধানসভাতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করে একটা প্রস্তাব এসেছিল, সেখানে বিরোধী দলনেতা হিসেবে আমি বক্তব্য রেখেছিলাম। সেই বক্তব্যে আমি বলেছিলাম যে জনৈক আবেদনকারীর নাম রহুফ রহিম, তার দায়ের করা রিট পিটিশনটি 2019 সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন। কেন্দ্রীয় সরকার তার মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সমস্ত রাজ্যের প্রতিনিধিদের নিয়ে, স্টেক হোল্ডারদের নিয়ে কিন্তু বারে বারে মিটিং করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের দ্বিচারিতা আমি আপনাদের কাছে ডেট ধরে ধরে তুলছি। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিনিধি সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব জনাব এম এনাউর রহমান, সিও জনাব মোহাম্মদ আহসান আলী, লখনউতে 24/7/2023, দিল্লিতে 7/11/2023, এই দুটি মিটিংয়ে তারা অ্যাটেন্ড করেছেন। এবং এই দুইটি মিটিংয়ে যে নোটস, মিনিটের যে রেজুলিউশন, তাতে একটা আপত্তি নেই, একটা বক্তব্য নেই। মোট এই সংক্রান্ত মিটিং হয়েছে 4টে। পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিধিত্ব করেছে দুটো মিটিংয়ে, এনাউর রহমান এবং মোহাম্মদ আহসান আলী, আর দুটোতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিধিত্ব পাঠাননি। আর যে দুটো মিটিংয়ে প্রতিনিধিত্ব পাঠিয়েছিলেন, সেই মিটিংয়ে তারা কোনো বক্তব্য, আপত্তি নথিভুক্ত করেননি। এটা গেল এদের যে দ্বিচারিতা, ভণ্ডামি মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং মুসলিম ভোট নিয়েই কার্যত উনি ক্ষমতায় আছেন। মুসলিমদেরকে বিভ্রান্ত করা, ওয়াকফ প্রপার্টি নিয়ে মিথ্যাচার করা, অথচ যেখানে বলার জায়গা সেখানে তার সরকার কোনোভাবে আপত্তি, বক্তব্য নথিভুক্ত করেননি। এরপরে আপনারা জানেন যে তিনি মিছিল মিটিং করেছেন, তার লোকেরা মিছিল মিটিং করেছে। ওনার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়ত উলেমা হিন্দের নামে রামলীলা ময়দানে মিটিং করেছেন। বলেছেন রাজ্যের 50টি জায়গায় তিনি 2000 করে লোক বসিয়ে দেবেন, আর 15 মিনিট লাগবে তার কলকাতাকে ঠান্ডা করতে বা কলকাতাকে অচল করে দিতে। এরপরে রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে একটি সভা হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা, ওই যার হাতে কাঁচ না গ্লাস না কি ভেঙেছিল, তিনি বলেন যখন যে যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকফ প্রপার্টি হয়ে যাবে। এটা আপনারা দেখিয়েছেন। এবং সেখানে জনাব ফিরহাদ হাকিম থেকে শুরু করে কত বড় বড় ডায়লগ, গরম গরম ডায়লগ। তার ফলশ্রুতিতে কি হয়েছে,
মোথাবাড়িতে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, 68টা দোকান লুট হয়েছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? ধুলিয়ান শামশেরগঞ্জ, সেখানে আগুন জ্বলেছে, 10টা হিন্দু প্রধান গ্রাম, সর্বস্ব লুট হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে। এবং ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভারতবাসীর পলায়ন লোক দেখেছে, মূলত হিন্দুদের পলায়ন লোক দেখেছে বৈষ্ণবনগরে। এই ফলাফল এসব হওয়ার পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান, সেখানে তিনি বলেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। দিল্লির সরকার এনেছে, বিজেপি এনেছে, যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে কোনো আন্দোলন হবে না। এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। গরম গরম ডায়লগ, কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান শামশেরগঞ্জের পরে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফারেন্স, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে, তিনি তখন বুঝেছেন উনার দুর্নীতিগ্রস্ত নেতারা, যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে যেতেন, মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে, বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে, সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে, তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান। এবং মুখ্যমন্ত্রী এই ধমকের পরে তথাকথিত তৃণমূলের মুসলিম নেতারা তারা বলেন যে এখানে আর আন্দোলন হবে না, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। অতএব পশ্চিমবঙ্গের মালিক যখন বলেছেন কার্যকর হবে না, তাহলে আমাদের আর এখানে আন্দোলন করার দরকার নেই। এবং এখানে তাদের প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচি করতে পারেনি বা করেনি বা সাহস করেনি, বা পুলিশের চাপ বলুন, যাই বলুন, বা মমতা ব্যানার্জির প্রতি অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং আস্থার জন্য তারা সবাই সাইলেন্ট হয়ে যায়। যে এত বড় ছাতা আমাদের আছে মুসলিমদের, বট গাছের মতো, তা আমরা এখানে কিছু করব না। এরপরে কাণ্ড কারখানা কি হলো? কাণ্ড কারখানা হলো অ্যামেন্ডমেন্ট রুলে পরিণত হয়ে গেল রাষ্ট্রপতি মহোদয়ের সইর পরে। গোটা ভারতবর্ষে কেরালা সিপিএম রুল গভর্নমেন্ট, বিরাট সংখ্যক মুসলিম আছে, ওয়াকফ প্রপার্টি আছে। তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট, স্ট্যালিন মুখ্যমন্ত্রী, সেখানেও বিরাট পরিমাণ ওয়াকফ প্রপার্টি আছে। উম্মিত পোর্টালে সবাই আপনার পোর্টালে আপলোড করতে শুরু করলো। 46টা কাগজ লাগবে, গোটা ভারতবর্ষ জুড়ে করতে শুরু করলো। আপনার আসাউদ্দিন ওয়াইসি সাহেব যেখান থেকে এমপি হায়দ্রাবাদ, সেখানেও যারা ওয়াকফের মোতোয়ালি আছেন, তারা কাস্টোডিয়ান আছেন, তারাও পোর্টালে আপলোড করতে শুরু করলেন। তো এখানে তো সবাই ঘুমাচ্ছে। 80,000 ওয়াকফ প্রপার্টি আছে বলে এখানে বলা হয়, সংখ্যা আমি বলতে পারবো না, আমার জানা নেই, সবাই সাইলেন্ট। আমি আপনাদেরকে পরপর 3টে চিঠি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখাচ্ছি। প্রথম চিঠি ভারত সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সচিব সব রাজ্যের এই দপ্তরকে লিখলেন, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, অক্টোবর মাসের সম্ভবত 18 তারিখ, তাই তো? এই চিঠিটা প্রথম দেখা। সর্বনাশটা কিভাবে করেছে, যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছেন, দেখুন, উত্তর দিন এবারে। 27 অক্টোবর 2025 এই চিঠিটা দেখুন। এই চিঠিতে কি বলছে? বলছে উম্মিত সেন্ট্রাল পোর্টাল 2025, এখানে করুন। এবার রেফারেন্স দিচ্ছে 13/10/2025 একটা অ্যানেক্সার, তার রেফারেন্স দিয়ে বলছেন। দেখলেন? এরপরে
সব রাজ্য তড়িৎ গতিতে এগাতে শুরু করলো। এটা হচ্ছে 27/10-এর চিঠি, এটা সচিবের চিঠি হলো। দ্বিতীয় দেখুন, সংশ্লিষ্ট মন্ত্রী কিরণ রিজিজু, তিনি ডিয়ার চিফ মিনিস্টার্স, তাদের বলছেন এন্ট্রি মেড বাই দি মেকার 30/8/2025, ভেরিফাইড বাই দি চেকার 15/10/2025, অ্যাপ্রুভ বাই দি অ্যাপ্রুভার 15/12/2025। দেখুন, ইনি ঘুমাচ্ছেন সাইলেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাইলেন্ট। 18ই অক্টোবর, এরপরে এটা আগেরটা ছিল 27/10 সচিব, 18/11 মন্ত্রী, এরপরে ঘুমাচ্ছেন, 4 মাস চলে গেছে। এটা হচ্ছে কিন্তু মে মাস থেকে, মে 2025 থেকে এটা হচ্ছে, রুল তৈরি হয়ে যাওয়ার পর থেকে ঘুমাচ্ছেন মুখ্যমন্ত্রী। কারণ তো উনি সব, তো সংবিধানের মালিক উনি, রাষ্ট্রপতি উনি, প্রধানমন্ত্রী উনি সব পশ্চিমবঙ্গের। অতএব উনি যখন চাইবেন না হবে না, কোন আইন থোড়াই কিয়া হলো। এরপরে উনার ঘুম ভাঙলো, উনি পিবি সেলিমকে বললেন যে এখানে তো ওয়াকফ প্রপার্টি মতোয়ালিরা সব বিপদে পড়বে, সব আনঅথরাইজ হয়ে যাবে 6/12 থেকে। অতএব 27 অক্টোবর পিবি সেলিম, যে চিঠি আপনাদের কাছে আছে, আপনি চাইলে আমি দিয়ে দেবো, সেই চিঠিতে সব ডিএমদের বলা হলো তাড়াতাড়ি করে 5/12-র মধ্যে উম্মিত পোর্টালে আপলোড করো। ইতিমধ্যে ভেরিয়াস অর্গানাইজেশন উম্মিত পোর্টালে ডেট এক্সটেনশন করার জন্য সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টে ডেট এক্সটেনশনের বিষয়ে কি অর্ডার হয়েছে আপনারা জানেন, ডেট এক্সটেনশন হয়নি। এবারে লাস্ট চিঠিটা খুব দেখে নেন, 4/12/2025। ডিয়ার ম্যাডাম স্যার, রাম সিং, জয়েন্ট সেক্রেটারি, তিনি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আই উড, লাস্ট 5 নম্বর পয়েন্টটা বলছি আমি, আপনাদেরকে ফটোকপি নিয়ে এসেছি, দিয়ে দেব। I would therefore urge you to personally review the progress in your state/UT and issue necessary instruction to the official of concerned department and Waqf board to ensure that the entire exercise is completed within the stipulated time frame, as uploading of the existing Waqf details on Ummid Central Portal shall be closed on 6/12/2025, 23:59 রাত্রি 12টা, তার আগে 1 মিনিট আগে। দিস ইজ দ্য লেটার। পশ্চিমবঙ্গে ওয়াকফ প্রপার্টিগুলো 6/12-র পরে, যদি যারা উম্মিদ পোর্টালে আসেননি তাদের অপশান কি থাকলো? অপশান থাকলো ট্রাইব্যুনালে অর্থাৎ কোর্টে আপিল করতে হবে। নর্মাল প্রসিডিওরে আপলোড হলো না মানে আইনি পরিভাষায় যে উদ্দেশ্য নিয়ে আইন, যে পুরো ভারতবর্ষের ওয়াকফ প্রপার্টিটাকে একটা নথিভুক্তকরণের মাধ্যমে নিবন্ধীকৃত করার মধ্য দিয়ে একটা সিস্টেমের মধ্যে আনা, এবং বিশেষ করে অনাথ, অসহায়, বিধবা, মুসলিম মহিলা এবং অনাথ শিশু, কন্যা, পুত্র, এতিম যাদের বলা হয়, তাদের প্রপারলি যাতে হয়। যে সমস্ত তৃণমূলের নেতারা
একরের পর একর, 6 একরের পর একর ওয়াকফ প্রপার্টি দখল করে বসে আছেন। কলকাতাতে মাল্টি স্টোরেড বিল্ডিং করার জন্য মাল খেয়ে টাকা নিয়ে সুটকেস নিয়ে দিয়ে দিচ্ছেন, এগুলো সব বন্ধ হয়ে যাবে। সে তো বিলের উদ্দেশ্য ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের ওয়াকফ প্রপার্টি 6/12 পরে যারা 46টা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারল না, তাদেরকে এবারে লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী 2021 সালে শতকরা 92% পোল মুসলিম ভোটের পেয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী বা তার দল 2024 লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের 91% পেয়েছিলেন, যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন, দুর্গাপূজাতে হিজাব পরেও যান, পার্ক সার্কাসে ইফতারেও যান, এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড, ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন, মুসলিমদেরকে উত্তেজিত করে কখনো সিএএ কে এনআরসি, কখনো এসআইআর কে এনআরসি, কখনো ওয়াকফ अमेंडमेंट बिल नहीं मानूंगा, नहीं चलूंगा, बंगाल में नहीं होगा, दीदी है ना। তিনি আজকে পশ্চিমবাংলায় নিবন্ধীকৃত ওয়াকফ প্রপার্টি যেগুলো উম্মিত পোর্টালে এলো না, তাদের বাকিটাকে তিনি নিজেই আনঅথরাইজ কার্যত করে দিলেন। যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে, আইনি লড়াই করে তারা জিতে না আসবে, তারা আইনি লড়াই করুক, জিতে আসুক, সেটা তাদের ব্যাপার, তাদের ডকুমেন্টের ব্যাপার। আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো স্পেসিফিক কমেন্ট। বাট এই যে ওয়াকফ প্রপার্টিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো, উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব ফিরাদ হাকিম, জনাব আবু তাহের, জনাব গোলাম মোহাম্মদ রব্বানি, জনাব খলিলুর রহমান, এরা একটা বড় করে প্রেস কনফারেন্স করুন, ইনক্লুডিং ওয়াকফ বোর্ডের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান এবং এনাউর সাহেব আর আহসান আলী। 4টে মিটিংয়ের মধ্যে 2টো মিটিংয়ে গেছেন, 2টোতে যাননি, আর 2টো মিটিংয়ে গিয়েও চা কফি খেয়ে সাইলেন্ট ছিলেন। 2019 সাল থেকে কেন করেছেন? শুধুমাত্র ভোট রাজনীতির জন্য কিনা, এই প্রশ্ন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী করছেন। আর যারা মমতা ব্যানার্জিকে ভোট দেন, তার মিছিল মিটিং ভরিয়ে দেন, তার হয়ে গলা পাঠান, মিডিয়ার সামনে মুখ খোলেন, সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্ট হলে নিজে গিয়ে পার্সোনাল অ্যাটাক করে কমেন্ট করেন, পরিবার তুলে কমেন্ট করেন, খুন করার কথা বলেন। কদিন আগেই একজন বিএসকে বসিরহাটের মিনাখাতে, পরে আবার ক্ষমা চেয়েছে, নূর আলী মোল্লা ক্ষমা চেয়েছে উইথ ফোল্ডেড হ্যান্ড। তিনি আমাকে তরবারি দিয়ে কেটে কুচি কুচি করে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। আপনাদেরকে উত্তেজিত করে, কিন্তু নরেন্দ্র মোদীজি সব সময় আইনের পথে হাঁটতে শেখান, আইনের পথে হাঁটতে বলেন এবং ভারতবর্ষকে আইনটাকে মেনে চলতে বলেন। আজকে যে সর্বনাশটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মমতা ব্যানার্জির হয়ে 2021 যারা ক্যাম্পেনিং করেছিলেন, মাননীয় তোহা সিদ্দিকী সাহেব সহ যারা ক্যাম্পেনার ছিলেন, সরাসরি রাজনীতি করেন না, ধর্মগুরু বলা হয়, ধর্ম প্রচারক বলা হয়,
এবং যে সমস্ত ইমাম সাহেবরা 2,500 টাকা ভাতা পেয়ে ভোটের সময় ধর্মীয় স্থানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেনিংয়ে ব্যবহার করেন, ইউসুফ পাঠান আবু তাহেরদের ভোট দিতে বলেন, হাজি নুরুলদের ভোট দিতে বলেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স আপনারা করবেন। আর ভারত সরকার সব ভারতীয়র পক্ষে লড়েন। এই চিঠিগুলো কিরণ রিজিজুজি, মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির, এগুলো হচ্ছে তার প্রামাণ্য দলিল। এ দলিল চিরদিন থেকে যাবে। এই দলিল নিয়ে আমরা মানুষকে বলবো, আজকে আপনাদের মাধ্যমে বলছি যে নরেন্দ্র মোদী সকলের হিতাকাঙ্ক্ষী, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে গাড্ডায় ফেলার কাজটা করেছেন পশ্চিমবঙ্গে।